কখনো ভেবেছো যে আমরা প্রতিদিন যে লোগোগুলো দেখি তাদের ভিতরে কতগুলো হিডেন স্টোরি আর সিক্রেট লুকিয়ে আছে? যেমন ডমিনোজের তিনটা ডটের আসল মানে কি? পিৎজা হাট এর লাল হ্যাট আসলে পিৎজার সাথে রিলেটেড না। এই লোগোগুলোর মধ্যে তুমি একটা স্মাইল নিশ্চয়ই খেয়াল করেছো, কিন্তু এদের মানে কিছু অন্যরকম। অ্যাপেলের লোগোতে কামড় দেওয়া হয় কেন? আর যদি কামড় না থাকতো তাহলে কি সমস্যা হতো? নেটফ্লিক্সের লাল এন দেখতে উপর লাগে কেন? এর ভেতরে সিনেমার ইতিহাসের একটা হিন্ট লুকিয়ে আছে। ডিজনি এর ম্যাজিক্যাল লাল ক্যাসেল শুধু অ্যানিমেশন না, এটা একটা ড্রিম ওয়ার্ল্ডের সিম্বল। স্পটিফাই এর লোগোর উপরে যে তিনটা লাইন আছে সেটা কি রিপ্রেজেন্ট করে? আর এই কার কোম্পানিগুলোর লোগোর ভিতরে একটা হিডেন স্টোরি আর ডিপ মিনিং লুকিয়ে আছে, যেগুলো নিয়ে তুমি হয়তো কখনো ভাবোনি। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই এটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন শুরু করি। নাম্বার 16, ডমিনোজ। ডমিনোজের লোগো দেখলেই মানুষের মুখে পানি চলে আসে। আচ্ছা, এটা দেখো, এটা আসলে ডমিনোজ গেম, কিন্তু ডমিনোজ গেমের সাথে পিৎজার কি সম্পর্ক? ডমিনোজের স্টোরি শুরু হয় 1960 সালে, যখন টম মোনাগান ইউএস এর মিশিগানের একটা ছোট পিৎজা শপ কিনেছিলেন যার নাম ছিল ডমিনিক্স। পরে যখন টম একই শহরে আরও 2টা পিৎজা আউটলেট খুলে ফেললেন, তখন তাকে কোম্পানির নাম পরিবর্তন করতে হলো, কারণ ডমিনিক্স নামটা লিগ্যালি তার ছিল না, বরং এটা আগের মালিকের কাছেই রেজিস্টার্ড ছিল। তাই এখন কোম্পানির একটা নতুন নাম দরকার ছিল। সেই সময় টমের কাছে মার্কেটিং এক্সপার্ট হায়ার করার টাকাও ছিল না, তাই সে তার স্টাফদের কাছ থেকে সাজেশন নিতে শুরু করলো। তখন এক পিৎজা ডেলিভারি বয় ডমিনোজের নামটা সাজেস্ট করলো। নামটা সিম্পল ছিল, আগের নামের মতোই শোনাচ্ছিল, আর মনে রাখাও সহজ ছিল। টমের নামটা সাথে সাথেই পছন্দ হয়ে গেল। আর ঠিক তখনই টমের মাথায় ফিউচার লোগোর আইডিয়াটাও ক্লিক করলো। সে ডমিনো টাইলটা দেখলো আর খেয়াল করলো যে এর স্কোয়ার শেপটা পিৎজা বক্সের মতো লাগে, আর এর 3টা ডট রিপ্রেজেন্ট করবে ডমিনোজের প্রথম 3টা স্টোরকে। আসল প্ল্যান ছিল যত নতুন স্টোর ওপেন হবে ততটা করে ডট যোগ হবে, কিন্তু এদের বিজনেস এত দ্রুত বড় হতে লাগলো যে এই আইডিয়াটা বাদ দিতে হলো। আর ভালোই হয়েছে, না হলে আজ ডমিনোজের লোগোতে 17,000-এরও বেশি ডট থাকতো, কারণ ওয়ার্ল্ড ওয়াইড এদের 17,000-এরও বেশি স্টোর আছে। নাম্বার 15, পিৎজা হাট। পিৎজা হাটের লোগো দেখলেই সেই আইকনিক লাল হ্যাটটা সবার আগে চোখে পড়ে, কিন্তু কখনো ভেবেছো পিৎজা আর হ্যাটের মধ্যে কি কানেকশন? উত্তর হলো কোনো কানেকশনই নেই। 1958 সালের ইউএস এর উচিতা ক্যানসাস এর 2জন কলেজ পড়ুয়া ভাই ড্যান এবং ফ্র্যাঙ্ক কার্নি একটা ছোট পিৎজা রেস্টুরেন্ট শুরু করেছিল, কিন্তু বাজেট ছিল টাইট, মার্কেটিং এরও কোনো ব্যবস্থা ছিল না। রেস্টুরেন্ট ওপেনিং এর সময় তারা একটা ইউজড সাইনবোর্ড পেয়ে গেল যেখানে মাত্র 8টা লেটার ফিট হতে পারতো। পিৎজা পার্লর এর মতে ফ্যান্সি নামগুলো বাদ পড়ে গেল। তখন তাদের এক বন্ধু ক্যাজুয়ালি বলল পিৎজা হাট, আর তারপর নামটা ছোট, ক্যাচি আর সেই সাইনবোর্ডে ফিটও হয়ে যাচ্ছিল। রেস্টুরেন্টের শেপও হার্টের মতো ছিল, তাই নামটা ফাইনাল হয়ে গেল। 1960-এর সময় পিৎজা হাট তাদের স্টোরগুলোকে লাল ছাদের আর্কিটেকচারের সাথে বানানো শুরু করলো, আর সেখান থেকেই লোগোর লাল ছাদ এলিমেন্টটা ইন্সপায়ার্ড। হ্যাঁ, নাম্বার 14, এলজি। এলজি এর লোগো দেখলেই একটা স্মাইলি ফেস মনে হয়, কিন্তু কখনো ভেবেছো যে এই ফেসটা সেখানে কেন আছে? আর এলজি এর ফুল ফর্ম আসলে কি? এলজি আসলে 1950 সালে সাউথ কোরিয়াতে লাকি গোল্ড স্টার নামে শুরু হয়েছিল। লাকি এসেছে একটা কসমেটিক্স ও হাই সোহল্ড ব্র্যান্ড থেকে, আর গোল্ড স্টার ছিল একটা ইলেকট্রনিক ব্র্যান্ড। 2টা মিলে হয়ে গেল লাকি গোল্ড স্টার। পরে গ্লোবাল মার্কেটে টার্গেট করার জন্য নামটা ছোট করে এলজি রাখা হয়, আর ট্যাগলাইন বানানো হয় লাইফস গুড। লোগোর লাল সার্কেলের ভেতরে যে ফেসটা দেখা যায় সেটা কোনো র্যান্ডম স্মাইলি না, সেখানে এল এর জি অক্ষরগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে এটা একটা মানুষের মুখের মতো দেখায়, যা ফ্রেন্ডলিনেস আর হিউম্যান টাচ রিপ্রেজেন্ট করে। সার্কেলটা ট্রাস্ট আর গ্লোবাল প্রেজেন্স বোঝায়, আর লাল রঙও এনার্জি আর কনফিডেন্স সিগন্যাল। তাই নাম্বার 13, অ্যামাজন। অ্যামাজনের লোগো দেখলেই নিচের হলুদ স্মাইলি অ্যারোটা চোখে পড়ে। কখনো খেয়াল করেছো এই অ্যারোটা এ থেকে জেড পর্যন্ত যায়? এটা কেন? কাকতালীয় বিষয় না। 1994 সালে জেফ বেজোস তার হাই পেইং ওয়াল স্টিভ জবস ছেড়ে স্যাটেলে গিয়ে নিজের গ্যারেজ থেকে একটা অনলাইন বুকে স্টোর শুরু করেন। তিনি এমন একটা নাম খুঁজছিলেন যা গ্লোবাল, ইউনিক আর বড় কিছু ফিল দেয়। তখন
তিনি ডিকশনারিতে অ্যামাজন নদীর নাম পেলেন, যা পৃথিবীর সবচেয়ে বড় নদী। আইডিয়া ছিল একদিন তার কোম্পানিও পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন স্টোর হবে, যা সত্যিকারেই করে দেখিয়েছেন। এখন লোগোর কথা, নিচে হলুদ অ্যারোটা এ থেকে জেড পর্যন্ত দেখায়, মানে অ্যামাজনে প্রায় সব কিছুই পাওয়া যায়। সাথে একটা স্মাইলি স্টাইলে দেখানো হয়েছে যাতে কাস্টমার স্যাটিসফ্যাকশন বোঝানো যায়। নাম্বার 12, অ্যাপেল। কখনো ভেবেছো অ্যাপেলের লোগোতে কামড় কেন? পুরো একটা অ্যাপেলও তো হতে পারতো। তাহলে প্রশ্ন আসে, একটা টেক কোম্পানি নাম অ্যাপেল কেন? 1976 সালে স্টিভ জব, স্টিভ ওয়াজনিয়াক এবং রোনাল্ড ওয়েন একটা কম্পিউটার কোম্পানি শুরু করেন, সেটাও একটা গ্যারেজ থেকে। নাম রাখার সময় স্টিভ জবস একটা সিম্পল ফ্রেন্ডলি নাম চেয়েছিলেন, আর অ্যাপেল নামটা তার ভালো লেগে যায়, কারণ এ ফর অ্যাপেল। এটা সহজ, সেফ আর মনে রাখা সহজ। উপরস্থ তখন তার নিজের ফ্রুট ডায়েট ফেস ও চলছিল। এখন লোগোর কথা, প্রথমে অ্যাপেলের লোগো ছিল নিউটনের আপেল গাছের একটা স্কেচ, যা খুবই জটিল ছিল। পরে ডিজাইনাররা জব যেন একটা সিম্পল আপেল সিলুয়েট বানালেন এবং তাতে একটা কামড় যোগ করলেন। কারণটা আর্টিস্টিক না, বরং কনফিউশন এড়ানো। কামড় ছাড়া এটা টমেটো বা চেরির মতো লাগছিল। আর অ্যাপেলের বাইট শব্দটা কম্পিউটারের বাইটের সাথে লিঙ্ক হয়ে যায়, ফলে লোগোটা আরও পারফেক্ট হয়ে ওঠে। আজ এই কামড় দেওয়া আপেল পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল কোম্পানিগুলোর একটি, আর সত্যি বলতে অ্যাপেলের লোগো দেখলেই একটা প্রিমিয়াম ফিল আসে। নাম্বার 11, নেটফ্লিক্স। নেটফ্লিক্সের লোগো দেখলেই লাল এন আর বিং ওয়াচিং এর মুড চলে আসে। কিন্তু কখনো ভেবেছো এর নামের লোগোর মানে কি? 1997 সালে নেটফ্লিক্স আসলে ডিভিডি বাই মেল সার্ভিস ছিল। নেট মানে ইন্টারনেট, ফ্লিক্স মানে মুভি, মানে ইন্টারনেটে মুভি। মানুষ ওয়েবসাইটে ডিভিডি অর্ডার করতো, নেটফ্লিক্স সেগুলো পোস্ট করে দিত, আর দেখার শেষে আবার ফেরত পাঠাতে হতো। পুরনো লোগোতে নেট আর ফ্লিক্স এর মাঝে একটা ফিল্ম রিল থাকতো, যাতে বোঝা যায় এটা মুভি রেন্টাল সার্ভিস। পরে যখন নেটফ্লিক্স স্ট্রিমিংয়ে চলে আসে, তখন এইসব সিম্বল বাদ দিয়ে বোল্ড লাল লোগো নেওয়া হয়। লাল রং ডার্ক রুমে বেশি বেশি চোখে পড়ে, আর শুরুতে যে কার্ডবোর্ড লাল অ্যানিমেশনটা দেখা যায়, সেটা আসলে একটা ডিজিটাল থিয়েটারের পর্দা খোলার মতো, যেন গল্প শুরু হতে যাচ্ছে। 2014 সালে এরপর তারা শুধু আইকনিক লাল এন ব্যবহার করা শুরু করে। আজ এটাই শক্তিশালী ব্র্যান্ড যে শুধু এন দেখলেই সবাই বুঝে যায় নেটফ্লিক্স। নাম্বার 10, ডিজনি। ডিজনি এর লোগো দেখলেই সেই ম্যাজিক্যাল ক্যাসেল আর শুটিং স্টার সাথে সাথে মাথায় চলে আসে। কিন্তু কখনো ভেবেছো এই ক্যাসেল আসলে কি রিপ্রেজেন্ট করে, আর ডিজনির নামটা কোথা থেকে এসেছে? গল্প শুরু হয় 1992 সালে, যখন ওয়াল্ট ডিজনি একজন অ্যানিমেটর হিসেবে স্ট্রাগল করছিল। পরে তিনি নিজের অ্যানিমেশন স্টুডিও শুরু করেন এবং নিজের সারনেম ডিজনিকেই ব্র্যান্ড বানিয়ে দেয়। আর তার প্রথম আইকনিক ক্যারেক্টার মিকি মাউস লিটারালি তার জীবনটা বদলে দেয়। এখন লোগোর কথা, ডিজনি এর ইন্ট্রোতে যে ক্যাসেলটা দেখানো হয়, সেটা আসলে সিন্ড্রেলা ক্যাসেলের থেকে ইন্সপায়ার্ড, যা ডিজনি থিম পার্কগুলো সেন্টার পিস। এই ক্যাসেলের মানে খুব সিম্পল, ম্যাজিক, ফ্যান্টাসি আর ড্রিম ওয়ার্ল্ড। এটা ব্র্যান্ডকে সাথে সাথেই শৈশব, কল্পনা আর বিস্ময়ের সাথে কানেক্ট করে। আর যে শুটিং স্টারটা ক্যাসেলের ওপর দিয়ে যায়, সেটা একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড ইফেক্ট, যেন গল্প শুরু হতে যাচ্ছে। ডিজনি এর হ্যান্ডরাইটিং স্টাইল লোগোটা আসলে ওয়াল্ট ডিজনি এর আসল সিগনেচার থেকে ইন্সপায়ার, যাতে মনে হয় এটা কোনো কর্পোরেট কোম্পানি না, বরং একজন ক্রিয়েটিভ আর্টিস্টের কাজ। আজ ডিজনি একটা গ্লোবাল এন্টারটেইনমেন্ট জায়েন্ট, অ্যানিমেশন, মুভি, থিম পার্ক, স্ট্রিমিং এবং সব এক নামের নিচে। নাম্বার 9, বাস্কিন রবিন্স। কখনো বাস্কিন রবিন্সের লোগোটা ভালো করে দেখেছো? প্রথমে দেখায় শুধু বিআর এর পিঙ্ক ব্লু কালারই চোখে পড়ে, কিন্তু আসলে এর ভিতরে একটা হিডেন সিক্রেট আছে। স্টোরি শুরু হয় 1940 সালে ইউএসএতে, যখন বার্ট বাস্কিন আর ইভ রবিন্স নামে দুই ব্রাদার ভাবলেন আইসক্রিম শুধু রবিবারের ট্রিট না, বরং প্রতিদিনের আনন্দ হওয়া উচিত। তখন তারা একটা ইউনিক আইডিয়া আনলেন, 31 ফ্লেভার্স, মানে মাসের প্রতিটা দিনের জন্য আলাদা আলাদা আইসক্রিম। তখনকার সময়ের জন্য এটা ছিল একদম পাগলাটে আইডিয়া, আর এটাই তাদের আইডেন্টিটি হয়ে যায়। তখন লোগোর সিক্রেট, যখন তুমি বিআর লেটারটা খেয়াল করে দেখো, তখন এর ভেতরের পিঙ্ক অংশটা আসলে 31 নাম্বার বানায়, মানে ব্র্যান্ড তার সবচেয়ে বড় প্রমিস 31 ভ্যারাইটি লোগোর ভিতরেই লুকিয়ে রেখেছে। ব্লু কালার ফ্রেন্ডলি আর রিলায়েবল ফিল দেয়, আর পিঙ্ক দেখার সুইটনেস আর ফান, ঠিক আইসক্রিমের মতো। তাই বাস্কিন রবিন্স এর লোগো শুধু একটা নাম না,
এটা একটা রিমাইন্ডার, লাইফ বোরিং না, প্রতিদিন একটা নতুন ফ্লেভার ট্রাই করো। নাম্বার 8, স্পটিফাই। স্পটিফাই এর সবুজ লোগো দেখলেই তিনটা কার্ডবোর্ড লাইন চোখে পড়ে। ইন্টারনেটে এই নিয়ে অনেক মজার থিওরি আছে। কেউ বলে এগুলো স্ট্রেচ ওয়েভ, যা ইউজাররা ফিল করে যখন গান শুনতে শুনতে হঠাৎ অ্যাড চলে আসে, কিন্তু আসলে এগুলো শুধু জোক। রিয়েলিটি হলো স্পটিফাই এর লোগো সাউন্ড ইন মোশন রিপ্রেজেন্ট করে। সবুজ সার্কেল এনার্জি, ফ্রেশনেস আর ইউথ বোঝায়, আর তিনটা টিলেটেড কার্বড লাইন স্মুথ ফ্লো করা সাউন্ড ওয়েভস দেখায়। এগুলো ওয়াইফাই বা রেডিও সিগন্যাল না। এখন আসল স্টোরি। স্পটিফাই 2006 থেকে 2008 এর মধ্যে সুইডেনের ড্যানিয়েল এক আর মার্টিন লরেন্সজন তৈরি করেন একটা মিশন নিয়ে, মিউজিককে পাইরেসি থেকে বের করে এনে লিগ্যাল আর ফাস্টভাবে মানুষের কাছে পৌঁছানো। ব্র্যান্ডিং সিম্পল রাখাই ছিল তাদের স্ট্র্যাটেজি, ব্রাইট গ্রিন ব্যাকগ্রাউন্ড, সিম্পল ফন্ট আর ওয়েব লাইন। কিন্তু যখন স্পটিফাই গ্লোবাল হলো, লোগো সব ডিভাইসে ভালোভাবে দেখাচ্ছিল না। মোবাইল, টিভি, কার, ড্যাশবোর্ড সব জায়গায় মানানসই করতে লোগোকে আরও ইম্প করতে হলো। তাই 2013 থেকে 2015 এর মধ্যে লোগো রিডিজাইন করা হয়। সবুজ আর ব্রাইট লাইনগুলো, ক্লিন ফন্ট, সিম্পল আজ এতটাই ফেমাস যে পুরো নাম লেখার দরকারই নেই, শুধু সবুজ সার্কেল আর তিনটা লাইন দেখলেই সবাই বুঝে যায় স্পটিফাই। নাম্বার 7, হুন্ডাই। হুন্ডাইয়ের লোগো দেখতেই মানুষ ভাবে এটা শুধু একটা টিল্টেড এইচ, মানে ব্র্যান্ডের প্রথম লেটার, কিন্তু আসলে স্টোরি একটু বেশি ইন্টারেস্টিং। হুন্ডাই সাউথ কোরিয়ার কোম্পানি, যার মানে হয় মডার্নিটি অর্থাৎ নতুন যুগ। আর লোগোতে যে টিল্টেড এইচ আছে সেটা আসলে দুজন মানুষের হ্যান্ডশেক দেখায়, এদিকে কোম্পানি আর অন্যদিকে কাস্টমার। এই হ্যান্ডশেক ট্রাস্ট, ডিল আর লং টার্ম রিলেশনকে বোঝায়। আর যে ওভাল শেপ আছে সেটা পুরো পৃথিবীকে রিপ্রেজেন্ট করে, মানে হুন্ডাই গ্লোবাল লেভেলে এক্সপ্যান্ড হতে চায়। এটা শুধু এইচ না, এটা কোম্পানির আর কাস্টমারের মেলবন্ধনের সিম্বল। আর অনেকেরই প্রোনাউন্সিয়েশন নিয়ে কনফিউশন থাকে, অনেকে এটাকে হুন্ডাই বলে কিন্তু কোরিয়াতে এটাকে হুন্ডে বলা হয়। আজ হুন্ডাই বিশ্বের টপ কার ব্র্যান্ডগুলোর মধ্যেও একটি, আর লোগো নিঃশব্দে এই মেসেজ দেয়, মডার্ন টেক প্লাস কাস্টমার ট্রাস্ট ইকুয়াল হুন্ডাই। নাম্বার 6, টয়োটা। টয়োটার লোগো দেখতে সিম্পল লাগে, কিন্তু এর তিনটা ইন্টারলকিং ওভালের ভেতরে অনেক গভীর মানে লুকিয়ে আছে। টয়োটা কোম্পানি 1937 সালে চিরো টোয়েডা শুরু করেছিল। হ্যাঁ, টয়োটা না, টয়োডা। পরে নামটা পরিবর্তন করা হয় কারণ টয়োটা উচ্চারণে ভালো লাগে এবং জাপানিজে এটাকে লিখতে ঠিক 8টা স্ট্রোক লাগে। আর এশিয়ান কালচারে 8 একটা লাকি নাম্বার, যা গ্রোথ আর প্রসপেরিটির সিম্বল। এবং সত্যি এটা লাকি প্রমাণিত হয়েছে, কারণ কোম্পানি খুব দ্রুত বড় হয়ে যায়। 1989 সালে তাদের 5th অ্যানিভার্সারিতে এই মডার্ন লোগোটি ইন্ট্রোডিউস করা হয়। লোগোর ওভারল্যাপিং শেপগুলো কোম্পানির আর কাস্টমারের মধ্যে ট্রাস্ট রিপ্রেজেন্ট করে, আর এর হরিজন্টাল ডিজাইন এমনভাবে করা হচ্ছে যাতে গাড়ির রিয়েল ভিউ মিরর এত সহজে চেনা যায়। এখন ভালো করে দেখো, এই ওভালগুলো আসলে একটা সুই আর সুতার মতো শেপ তৈরি করে, যা টয়োটা ফ্যামিলি পুরনো টেক্সটাইল উইভিং বিজনেসকে সম্মান জানায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং, এই শেপগুলো ভেঙে ফেললে টয়োটা শব্দের সব লেটার বানানো যায়, আর পুরো লোগোটা সেই লাকি নাম্বার 8 এর ফিলিং দেয়। তার লোগোতে ট্রাস্ট, হিস্টোরি, লেটার, লাক আর নিডল থ্রেড সত্যি জিনিয়াস। নাম্বার 5, অডি। প্রথম নজরে অডি এর 4টা ইন্টারলকিং রিংস লাক্সারি আর প্রিসিশনের সিম্বল মনে হয়, কিন্তু এর আসল মানে আসলে অটোমোবাইল হিস্টোরির একটা ড্রামাটিক চ্যাপ্টার থেকে। 1932 সালে গ্রেট ডিপ্রেশনের সময় জার্মানির 4টা কোম্পানি অডি, ডিকেডাব্লিউ, হর্চ এর ওয়ান্ডেরার ফাইন্যান্সিয়াল স্ট্রাগলে ছিল। টিকে থাকার জন্য তারা মিলে একটা নতুন কোম্পানি তৈরি করে, অটো ইউনিয়ন। লোগোর প্রতিটা রিং এই 4টা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে, যারা একে অপরের সাথে যুক্ত। ইউনিটি, স্ট্রেংথ আর শেয়ার্ড ইঞ্জিনিয়ারিং বোঝায়। অনেকেই ভাবে এগুলো চাকর সিম্বল বা ইনফিনিটি সাইন, কিন্তু অডি নিজেই কনফার্ম করেছে এগুলো সেই ঐতিহাসিক পার্টনারশিপ ট্রিবিউট। সময়ের সাথে রিংগুলো আরও সিল্ক আর মডার্ন হয়েছে, আর আজ এগুলো ইনভেনশন আর প্রিমিয়াম ইঞ্জিনিয়ারিং এর সিম্বল। নাম্বার 4, বিএমডাব্লিউ। বিএমডাব্লিউ এর লোগো দেখে অনেকেই বলে এটা ঘুরতে থাকা এয়ারপ্লেন প্রোপেলার দেখায়। সত্যি বলতে এই মিথ এত ফেমাস হয়েছে কারণ 1929 সালে এক বিজ্ঞাপনে এটা ঠিক এভাবেই দেখানো হয়েছিল, কিন্তু আসল গল্প একটু আলাদা। বিএমডাব্লিউ আসলে একটা এয়ারক্রাফট ইঞ্জিন
কোম্পানি থেকে এসেছে, যার নাম ছিল র্যাপ মোটরেন ওয়ার্ক। 1917 সালে যখন কোম্পানি রিব্র্যান্ডিং হয় তখন তারা পুরনো লোগোর সার্কুলার শেপটা রাখে, কিন্তু মাঝখানের ঘোড়ার চিহ্নটা সরিয়ে বাভারিয়া স্টেটের ব্লু হোয়াইট কালার ব্যবহার করা হয়। এই কালারগুলো সরাসরি কপি করা হয়নি, একটু রিঅ্যারেঞ্জ করা হয়েছিল যাতে তখনকার ট্রেডমার্ক রুল ভাঙা না হয়। সময়ের সাথে এই লোগো জার্মান ইঞ্জিনিয়ারিং আর প্রিসিশনের সিম্বল হয়ে ওঠে। আর হ্যাঁ, প্রোপেলার থিওরিটা এখনও জনপ্রিয়, কিন্তু বিএমডাব্লিউ নিজেই ক্লিয়ার করেছে লোগোর আসল কানেকশন তাদের রিজনাল প্রাইড। নাম্বার 3, মার্সিডিজ বেঞ্জ। মার্সিডিজ বেঞ্জের লোগো দেখতে সিম্পল, একটা 3 পয়েন্টেড স্টার একটা সার্কেলের মধ্যে, কিন্তু এর পেছনে ইমোশনাল আর বিজনেস দুই ধরনের স্টোরি আছে। প্রথমে আসি ফাউন্ডার গটলিব ডেইমলার এর কথায়। বলা হয় 1870 সালে তিনি তার স্ত্রীকে একটা পোস্ট কার্ড পাঠিয়েছিলেন যেখানে তিনি নিজের বাড়ির ওপর একটা ছোট্ট স্টার এঁকেছিলেন, কিন্তু একদিন এই স্টার আমার সাফল্যের উপর জ্বলবে। কিন্তু দুর্ভাগ্যবশত 1900 সালে তার মৃত্যু হয়। কয়েক বছর পর 1909 সালে তার ছেলেরা সেই স্টারকে মনে রেখে তার 3 পয়েন্টেড ভার্সন ট্রেডমার্ক হিসেবে রেজিস্টার করে। তখন কোম্পানির নাম ছিল ডাইমলার মোটরেন জেসেলশ্রাফট, আর এই স্টারের মানে ছিল এমন ইঞ্জিন যা ল্যান্ড, সি আর এয়ার 3 জায়গাতেই চলতে পারে। কারণ ডেইমলার তখন 3 সেক্টরের জন্য ইঞ্জিন বানাচ্ছিল। কিন্তু গল্প এখানেই শেষ না। তখন কোম্পানির নাম মার্সিডিজ বেঞ্জ ছিল না। মার্সিডিজ নামটা আসে এক বিজনেসম্যান মেল জেলিনেকের কারণে। তিনি ডেইমলার এর গাড়ি বিক্রি করতেন এবং রেসিং এও অংশ নিতেন। তিনি তার গাড়িগুলো মার্সিডিজ নামে এন্ট্রি করতেন, যা ছিল তার মেয়ের নাম। তিনি শর্ত দেন যে নতুন মডেলের নাম তার মেয়ের নামে রাখতে হবে। 1901 সালে মার্সিডিজ 35 HP লঞ্চ হয়, যা এত সফল হয় যে মার্সিডিজ নামটাই ব্র্যান্ড আইডেন্টিটি হয়ে যায়। পরে 1926 সালে ডেইমলার আর বেঞ্জ কোম্পানি মিলে মার্সিডিজ বেঞ্জ হয়। ডেইমলারের স্টার আর বেঞ্জের লরেল রেট একসাথে করা হয়। পরে স্টারের চারপাশে একটা সার্কেল যোগ করা হয় যা ইউনিটি, পারফেকশন আর গ্লোবাল রিচ বোঝায়। সময়ের সাথে সাথে রেড সিম্বল হয়ে একটা ক্লিন রিং হয়ে যায়। আজ এই লোগো লাক্সারি এর সিম্বল হলেও এর ভিতরে আছে এক ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন, এক বাবার আবেগ আর এক মেয়ের নাম। নাম্বার 2, এইচডিএফসি। অনেকে বলে এইচডিএফসি ব্যাংকের লোগোটা একটা সিম্পল লাল স্কোয়ারের মতো, কিন্তু এর পেছনে শক্তিশালী কনসেপ্ট আছে। এইচডিএফসি এর ফুল ফর্ম হলো হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল কর্পোরেশন। মূল কোম্পানি 1977 সালে প্রতিষ্ঠিত হয়, যার কাজ ছিল ভারতে হোম লোনস দেওয়া। পরে 1994 সালে এইচডিএফসি ব্যাংক শুরু হয়। লোগোর লাল স্কোয়ার শক্তি, স্থিরতা আর নিরাপত্তা বোঝায়। ভেতরে সাদা স্কোয়ার একটা বাড়ি রিপ্রেজেন্ট করে, কারণ এইচডিএফসি এর লক্ষ্য মানুষকে নিজের বাড়ি পেতে সাহায্য করা। আর চারপাশে কালো প্যাকেটগুলো ক্যামেরায় ফোকাস ফ্রেমের মতো, মানে কোম্পানি কাস্টমারের ভবিষ্যতের উপর ফোকাস করে এবং তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে। সিম্পলভাবে যেমন ক্যামেরা সাবজেক্ট ফোকাস করে, তেমনি এইচডিএফসি আপনার স্বপ্নের বাড়ির উপর ফোকাস করে। নাম্বার 1, এসবিআই। এসবিআই এর ফুল ফর্ম হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এর লোগো দেখে অনেকেই মজা করে বলে এটা নীল লার্জ প্লেট আর সাদা চামচ, মানে লাঞ্চ টাইম চলেছে। এটা কি ধরনের পাগলা? কিন্তু আসল গল্প অনেক গভীর। এই লোগো 1971 সালে ইন্ট্রোডিউস করা হয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন আহমেদাবাদের ডিজাইন খার কামাত এটি ডিজাইন করেন। আহমেদাবাদের ডিজাইনার খার কামাত এটি ডিজাইন করেন। এর ইন্সপিরেশন এসেছে আহমেদাবাদের আনকারিয়া লেকে। এর এয়ারিয়াল ভিউ থেকে নীল সার্কেল একটা কয়েন বোঝায়, ওয়েলথ, ট্রাস্ট আর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এর সিম্বল। নিচের ছোট সাদা কার্ডটা কমন ম্যান কে রিপ্রেজেন্ট করে, মানে ব্যাংকের কেন্দ্রে সাধারণ মানুষ। পুরো শেপটা একটা কিহোলের মতো, যা বোঝায় এসবিআই কোটি কোটি মানুষের জন্য ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস খুলে দেয়। এখন নামের ইতিহাস। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামটা এসেছে ব্রিটিশের ইরা থেকে। 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া হয়। পরে 1955 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে অ্যাকুয়ার করে এবং নাম দেয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কারণ এটা একটা গভর্নমেন্ট ব্যাকড ন্যাশনাল ব্যাংক হয়ে যায়, যা দেশে প্রতিটা স্টেট আর সাধারণ মানুষের জন্য কাজ করে। তখন থেকে আজ পর্যন্ত এসবিআই শুধু একটা ব্যাংক না, এটা ভারতের ফাইন্যান্সিয়াল সিস্টেমের একটা শক্তিশালী সিম্বল। তো বন্ধুরা, আজ থেকে যখনই কোনো লোগো দেখবে, এটাকে শুধু একটা ডিজাইন মনে করো না, প্রতিটা লোগোর পিছনে একটা হিডেন স্টোরি থাকে। ভিডিও ভালো লাগলে লাইক করো,
পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে। আর আপনি শুনলে অবাক হবেন যে শেষ পর্যন্ত কিভাবে টম অ্যান্ড জেরি আসলে একে অপরের শত্রু নয় বরং বেস্ট ফ্রেন্ড ছিল, আর কেনই বা আপনার ফেভারিট কার্টুনগুলো সবসময় গ্লাভস পরে থাকে, আর শেষ পর্যন্ত কেন ডোরেমনের একটা মাত্র ভুলের কারণে এটাকে পাকিস্তানে ব্যান করে দেওয়া হয়েছিল, আর অগির সেই কোন নির্দিষ্ট এপিসোডটা ছিল যেখানে অগি একেবারে মরতে মরতে শেষ মুহূর্তে বেঁচে গিয়েছিল। আর শিনচ্যানের এই রিয়েল লাইফ স্টোরিটা শুনে আপনি সত্যি সত্যি কাঁদতে শুরু করে দেবেন। আর কিভাবে হ্যারি আর মিৎসি আসলে শিনচ্যানের আসল মা বাবা নয়। এটিও খুবই রোমাঞ্চকর একটি ভিডিওটিকে যদি না দেখে থাকেন তাহলে এখনই দেখে আসুন। দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ইন্টারেস্টিং এবং অ্যামেজিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।